মর্নিং চ্যানেলে সবাইকে স্বাগত। আমি অ্যাস্ট্রো দেব বলছি কলকাতা থেকে। আশা করি সবাই ভালো আছেন। নতুন বছরে হ্যাপি নিউ ইয়ার সবাইকে জানাই। সবাই ক্রিপ্টো দুনিয়ায় সুবাদে অন্তত সবাই ভালো কাটুক। এই বছরটা আমার পক্ষ থেকে শুভ কামনা রইল। আগামী বছরটা ভালো যাক, এ বছরটাও ভালো কাটুক এবং ক্রিপ্টোর সাথে জুড়ে থাকার জন্য এইটুকু আশা রাখি, সবাই অন্তত স্বাচ্ছন্দ্যে খুব সুন্দরভাবে ক্রিপ্টো দুনিয়ায় আসার জন্য তাদের লাইফস্টাইলটা খুব একটু যে স্তরে আছেন বর্তমানে এর থেকে অনেক উঁচুতে যাক। ক্রিপ্টো রিলেটেড আমি দুটো ভিডিও ছেড়েছিলাম মর্নিং চ্যানেলের পক্ষ থেকে। আজকে আরেকটা ভিডিও আমার যেটা দিচ্ছি আপনাদের মধ্যে, সেটা পাবলিক ডিমান্ড অনুযায়ী খুব ফিডব্যাক এসছে, স্যার আর একটা ভিডিও করুন যেটা বাস্তবসম্মত ভিডিও, খুবই ভালো লাগে আপনার। তা সেটা পাবলিক রিকোয়েস্টে আপনাদের ভালোবাসা, সেই সুবাদে আমি আর একটা ভিডিও আজকের ডেটে আপনাদের সামনে উপস্থাপনা করছি। সেটা আপনাদের রিকোয়েস্টটা তো ফেলতে পারি না, সেই জন্য আমি আর একটা ভিডিও করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তা আমি এরকম ইনফরমেটিভ যে ভিডিওগুলো দেব রিগার্ডিং ক্রিপ্টোর উপর বেঙ্গলিতে, সেটা কিন্তু যাতে পান তার জন্য আপনাদের একটাই কাজ থাকবে প্রথম থেকে, সেটা হলো সাবস্ক্রাইব করে রাখতে হবে, লাইক করে রাখতে হবে, শেয়ার করে রাখতে হবে। আদারওয়াইজ যদি এটা না করেন, আমি এরপর থেকে যে ভিডিওগুলো ছাড়বো আপনাদের মোবাইলে কিন্তু নোটিফিকেশন যাবে না। সুতরাং সবার আগে আপনাদের আমার এইটুকু অনুরোধ, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, এইটুকু অনুরোধ। নেক্সট আমি আজকের প্রিভিয়াস দুটো ভিডিওর সাপেক্ষে 3 নম্বর ভিডিও যেটা ক্রিপ্টো রিলেটেড দিতে চলেছি, খুব ইনফরমেটিভ ভিডিও। খুব সুন্দরভাবে আমি কিছু কিছু জিনিস আমার ব্যক্তিগত লাইফে 10 বছর এক্সপিরিয়েন্সে ক্রিপ্টো লাইফে 2016 সাল থেকে ক্রিপ্টোতে জড়িত রয়েছি, আজকে 2025। এই 10 বছরের ক্রিপ্টো এক্সপিরিয়েন্সের পুরো জিনিসগুলো আমি আজকে কম বেশি আপনাদের স্টুডেন্টদের মধ্যে যারা যারা ক্রিপ্টো নিয়ে জানতে চাইছে সবার চোখে আমি আজকে দেবো, যতটুকু পারবো ভিডিও আপনার আমার বোর্ডেতে আমি সেটা দেখিয়েও দেবো এবং কিছু কিছু জিনিস মোবাইলের মাধ্যমে দেখিয়ে দেবো। ফার্স্ট বলো, অডিয়েন্স থেকে বলো, কে কি জানতে চাইছে বলো। স্যার, ওয়ার্ল্ডে আপকামিং কি নিউজ আছে ক্রিপ্টো সম্বন্ধে, এটা আমরা জানতে চাই। ক্রিপ্টো সম্বন্ধে আগামী দিনে কি আসতে চলেছে? হ্যাঁ, তোমার প্রশ্ন হলো ওয়ার্ল্ডের ক্রিপ্টো সম্বন্ধে কি নিউজ রয়েছে, এই তো, বা আগামী কি আসতে চলেছে। ক্রিপ্টো আগামী ওয়ার্ল্ড নিউজ হলো খুব ভালো একটা নিউজ রয়েছে, যেটা কিনা আমাদের জন্য, যেহেতু আমরা ইন্ডিয়ান, আমরা ইন্ডিয়াতে থাকি, তা আমাদের জন্য এটা খুব ভালো নিউজ। যেটা কিনা আমাদের ক্রিপ্টো একটা G20 গোষ্ঠী রয়েছে, যে গোষ্ঠীর মধ্যে আমাদের ইন্ডিয়া রয়েছে, মেন যারা হচ্ছে কি দায়িত্ব রয়েছে। G20 দেশ মানে 20টা দেশ তো অবশ্যই থাকবে, তার মধ্যে দায়িত্ব যেমন রয়েছে ইন্ডিয়া রয়েছে, দুবাই রয়েছে, ইউএস গভর্নমেন্ট রয়েছে, আর হচ্ছে সিঙ্গাপুর। এই চারটার উপরে মেন দায়িত্বটা রয়েছে। তার মধ্যে গত 23 সাল পর্যন্ত ছিল ইউএস গভর্নমেন্টের উপরে, 24 সাল ছিল ইন্ডিয়া গভর্নমেন্ট, মানে রেগুলেটিং, ক্রিপ্টো রেগুলেট করবে, তার সেই দেশ যা বলবে সেটাই শুনতে হবে। মানে G20 এটাই লাস্ট ডিসিশন হয়েছিল, যে দেশ যার উপরে, যে দেশ যে বছর প্রেসিডেন্সি পাবে, সেই দেশ যেটা বলবে সেটাই শুনতে হবে ওয়ার্ল্ডের কাছে। তো সেটা 2023 সাল পর্যন্ত ছিল ইউএস এর কাছে, 24 সাল থেকে আমাদের ইন্ডিয়া গভর্নমেন্ট দায়িত্ব পেয়েছিল। কিন্তু এবছর চেঞ্জ হওয়ার কথা ছিল, কারণ প্রত্যেক বছর চেঞ্জ হওয়ার কথা। এবছরে যেটা কি হলো, যে হয়তো ইন্ডিয়া থেকে 25 সালে হয়তো অন্য দেশ, হয়তো সিঙ্গাপুর যেতে পারতো বা দুবাইয়ের কাছে যেতে পারতো, কিন্তু যেহেতু ডোনাল্ড ট্রাম্পের এগেনস্টে একটা কেস হয়েছিল, সেই কেসটা হচ্ছে কি এবছর জিতে গেছে, মানে এই লাস্ট 1 মাস আগে আর খবর এটা। এবং সেটা জিতে যাওয়ার পেছনে ইন্ডিয়া গভর্নমেন্টের অনেকটাই পেছন থেকে সাপোর্ট রয়েছে, যেটা কিনা হাত রয়েছে ওরা জিতে যাওয়ার জন্য। উনি খুব ক্রিপ্টোর উপরে এখন উনি দায়িত্ব নিয়েছে, ক্রিপ্টো রেগুলেট পুরো দায়িত্বটাই বলতে পারেন এখন আমাদের ইন্ডিয়া পেয়েছে আগামী 30 সাল পর্যন্ত। এটা কিন্তু খুব বড় একটা নিউজ। যা কিছু করুক বিশ্বের 177 বা 78টা দেশ, যে যাই কিছু করুক না কেন, সেই কিছু করতে হলে, ক্রিপ্টো রিলেটেড কোনো কিছু করতে হলে যাই কিছু হবে, সেটা কিন্তু ইন্ডিয়া গভর্নমেন্ট থেকে যেটা বলবে সেটা মানতে হবে। এটা আর একটা প্রশ্ন যেটা হলো যে ক্রিপ্টো রেভলিউশনের অ্যাক্টের যে মেন দায়িত্ব, যেহেতু উনি কেসে জিতে গেছে, সেটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প নিজের হাতে রেখেছে। এটা একটা বড় প্লাস পয়েন্ট। তার মানে উনি কিন্তু জিতে চলে আসার পর, এবারে প্রেসিডেন্ট হয়ে জিতে চলে আসার পর, তাহলে কিন্তু একদিকে ক্রিপ্টো জগতের ক্ষেত্রে আমাদের জন্য, সবার জন্য কিন্তু এটা একটা মঙ্গল।
হ্যাঁ, যেটা কিনা আগামী দিন মানুষ, যেটা আমি বিগত ভিডিও, আগের ভিডিওটা বলেছি, যেটা যে ফিয়েট কারেন্সি আস্তে আস্তে চলে যাবে, থাকবে না, ক্রিপ্টো কারেন্সি আসবে। তা সেই ফিয়েট কারেন্সিতে আগামী দিনে আমাদের যারা আসতে চলেছে তাদের জন্য একটা সুখবর, যে ক্রিপ্টোতে আমাদের টোটাল ইয়েতে, আমাদের ইন্ডিয়া থেকে টোটাল ক্রিপ্টোতে আমাদের ইন্ডিয়া গভর্নমেন্ট বলেছে 25 সালের মধ্যে টোটাল ব্যাংকিং পুরোটাই ক্রিপ্টোতে আসবে। তো সুতরাং আগামী 5 বছরের মধ্যে হেল অ্যান্ড ডিফেন্স হয়ে যাবে, যেটা কিনা সবাই ক্রিপ্টো নিয়ে কাজ করবে। তার কিছু কিছু জিনিস আছে, সেটা দেখতে পেয়ে যাবে, আমি পরবর্তী টপিকে সেটা বলবো কোনে। তা সেটা এই হচ্ছে কি ক্রিপ্টোর মেন জানকারি এখানে রয়েছে। আর যেগুলো আমি বলেছিলাম যে শুধু যে আমাদের ইন্ডিয়া গভর্নমেন্ট আর দুবাই আর ইউএসএ আর আমাদের সিঙ্গাপুর এই 4টে দেশ আছে বলে তা নয়, এর পরেও ক্রিপ্টো সংগঠন হয়, যেটা কিনা W3 কর্পোরেশন বলুন বা ওয়ার্ল্ড ক্রিপ্টো অর্গানাইজেশন বলুন বা ক্রিপ্টো কমিউনিটি বোর্ড বলুন, এতগুলো সংস্থাকে মেন লিডিং পার্টে এই 4টে দেশ কন্ট্রোল করে। এই 4টে দেশের মধ্যে কিন্তু এখন কন্ট্রোলার মেন ভূমিকা, যেহেতু প্রেসিডেন্সি পেয়ে আছে এখন 30 সাল পর্যন্ত ইন্ডিয়ার দায়িত্ব। তাহলে এটা আমাদের কাছে অনেক বড় খবর, এটা ঠিক কিনা? তাই এই হলো ফার্স্ট জানা। সেকেন্ড প্রশ্ন যদি কারো কিছু আর থাকে সেটা আর বলো। আচ্ছা স্যার, আমি এখন সব মানুষের কাছেই শুনছি সবাই ক্রিপ্টোমুখী। এই ক্রিপ্টোমুখী এত মানুষ কেন? কেন ক্রিপ্টোর দিকে প্রতিটা মানুষ আসতে চাইছে, সেই বিষয়ে যদি কিছু জানা থাকে আর কি, সেগুলো জানা যায়। হ্যাঁ, জয়দেববাবু, আপনার প্রশ্নটা খুবই ভালো প্রশ্ন, যে মানুষ কেন এই মুহূর্তে ক্রিপ্টোমুখী হচ্ছে বা কেন এত ক্রিপ্টোর প্রতি আগ্রহ। এটার পেছনে বেসিক কতগুলো পয়েন্ট তো রয়েছে, আমার চোখে তো না হওয়ার কিছুই নেই। কারণ আগামী দিন যেহেতু মানুষ পুরোটাই ক্রিপ্টো অভিমুখী হতে চলেছে, আগামী 5 বছরের মধ্যে ফিয়েট কারেন্সি আস্তে 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 যখন খুব কম হয়ে যাবে, ক্রিপ্টোর দিকে মানুষ পুরোপুরি নির্ভরশীল হবে, তখন তো ক্রিপ্টো তো মানুষ নির্ভরশীল এবং ফিয়েট কারেন্সি তো থাকবে না। তো সুতরাং ক্রিপ্টো থেকে প্রচুর কিছু পাওয়ার জায়গা রয়েছে। তা সেই পয়েন্টগুলো আমি একটা একটা করে বলি, বুঝতে সুবিধা হবে। যা ফার্স্ট হলো, ক্রিপ্টোর দিকে মানুষ কেন এত আগ্রহ। প্রথম প্রশ্ন হলো, তুমি কি চাইবে তোমার কাছে যত টাকা রয়েছে সেই টাকাটা তোমার ব্যাংকে যদি থাকে, ব্যাংক ম্যানেজার দেখুক? ব্যাংক ম্যানেজার দেখবে মানে আরো 10 জন জানতে পেরে যেতে পারে, মানে তোমার গোপন টাকা যেটা কিনা কতজন জানতে পারলো। তুমি যদি আজকের ডেটে 100 কোটি টাকার মালিক হলে, তুমি যদি আজকের ডেটে 100 কোটি টাকা যদি মালিক হও, তাহলে 100 কোটি টাকার মালিক তার মানে তৃতীয় ব্যক্তি জানতে পেরে যাবে। তো সেই জন্য কেউ কিন্তু তার পার্সোনাল কত টাকা তার অ্যাসেট ভ্যালু হলো, সেই অ্যাসেট ভ্যালু কিন্তু কাউকে দেখাতে চায় না। প্রথম পয়েন্ট বললাম, আমি কত টাকার মালিক, আমার ব্যাংক ব্যালেন্স কত, আমি কেন তৃতীয় ব্যক্তির লোককে জানাবো? তার মানে ব্যাংকে টাকা থাকা মানেই সে ব্যক্তি বা ব্যাংকের কাছে জানা হয়ে গেল, ব্যাংক ম্যানেজার দেখতে পাচ্ছে আমি কত টাকার মালিক। সুতরাং আমার কত টাকা আছে এটা বাইরে থার্ড পার্টি যাতে না জানতে পারে, তার জন্য ক্রিপ্টোকারেন্সি মানুষ বেশি অভিমুখী হবে। এটা একটা পয়েন্ট। কারণ ক্রিপ্টোতে যে যাই টাকা রাখুক কেন, সেই ওনা অনলি মাত্র সেই ব্যক্তি নিজেই জানে আমি কত টাকার মালিক, তৃতীয় কোনো ব্যক্তি দেখতে পাবে না, যেহেতু এটা ডিসেন্ট্রালাইজ প্রজেক্ট। এটা গেল একটা ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, 2 নম্বর যদি বলি, 2 নম্বর হলো প্রতিটি দেশে ভ্যালু, টাকার ভ্যালু বিভিন্ন রকম হয়। যেমন আজকের দেশে আমাদের ইন্ডিয়ান যদি টাকা ধরি, ইন্ডিয়ান 100 টাকা ভ্যালু, আমি যদি বাংলাদেশ যাই এই টাকাটা প্রায় 1.5 গুণ হয়ে যায়, পাকিস্তানে গেলে প্রায় আর একটু বেশি হয়, আবার এদিকে আপনার ইন্দোনেশিয়া গেলে এই টাকাটা প্রায় 10 গুণ হয়ে যায়, শ্রীলঙ্কা গেলে একরকম ভ্যালু হয়। তার মানে নিজের টাকাটা বিভিন্ন দেশে গেলে তার ভ্যালুটা কিন্তু পরিবর্তন হয়। তো যখনই ভ্যালু পরিবর্তন হয় তখন কিন্তু সেটা নিয়ে যে অন্য একটা দেশে খরচের জন্য যাবে, সে ক্যালকুলেশন করতে পারে না কত টাকা নিয়ে যাব। সেখানে কোনো ব্যবসা করতে গেলে তার একটা চিন্তা করতে হয় যে এটার ভ্যালু কত হবে। তা সেই জন্য কি হয়, ভ্যালুর জায়গা থেকে ঠিক রাখার জন্য এমন একটা কারেন্সি আসবে, যে কারেন্সিটা কিনা ওয়ার্ল্ডের যে দেশেই যাক না কেন ভ্যালুটা সমান হবে। তাহলে ক্রিপ্টোর উপরে মানুষ এত অভিমুখ হচ্ছে, এটা তার কিন্তু আমি সেকেন্ড পয়েন্ট বললাম, 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট যদি বলি, সিকিউরিটি পার্ট। সিকিউরিটি পার্ট হলো যে ব্যাংকে আমরা হামেশাই দেখতে পাচ্ছি যে মুহূর্তে
ওটিপি ছাড়া কারোর অ্যাকাউন্টে টাকা চলে যায়, সেই মুহূর্তে তার নজর পড়ে, সে বুঝতে পারছে না, সে ব্যাংকে টাকা তুলতে গেছে, গিয়ে দেখছে যে তার টাকাটা চলে গেছে। তার টাকা চলে গেলে তখন সে কি করবে? বলছে এর বাবা আমাকে কোনো ওটিপি আসেনি, মেলে কিছু নেই, আমাকে কিছু দিতে হয়নি, অথচ টাকাটা চলে গেল। তখন তার মানে কি হলো, সে তখন ব্যাংক ম্যানেজারের কাছে যায়। তা যে মুহূর্তে ব্যাংক ম্যানেজারের কাছে যায়, ব্যাংক ম্যানেজার বলে টাকা তো আমরা তো কিছু সরাইনি, ঠিক আছে আপনি একটা লিখিত এ দিন, আমরা দেখছি টাকাটা কোথায় গেল। এর বাইরে কিন্তু কিছু না, ব্যাংক ম্যানেজার টাকাটা এনে দিতে পারবে তার কোনো গ্যারান্টি নেই। যদি সেটা স্ক্যামার যদি সেই টাকাটা তুলে নেয়, তাহলে সে টাকা জীবনে ফিরবে না। আর ভুল করে যদি আপনি কোনো টাকা অন্য কোনো অ্যাকাউন্টে পাঠিয়ে দেন, সেটা যদি ভুল করে হয়, তখন সেটা ম্যানেজার এনে দিতে পারে। তার মানে কোথাও যেন সিকিউরিটির অভাব রয়েছে, কারণ অন্য লোকের টাকা, অন্য অ্যাকাউন্ট থেকে টাকা ম্যানেজার যদি এনে তোমার অ্যাকাউন্টে ফিরে দিতে পারে, তার মানে সিকিউরিটি কোথাও না কোথাও লিকেজ রয়েছে। তা সুতরাং সিকিউরিটির জায়গা থেকে লিকেজ, এই যে জায়গাটা থেকে বাঁচার একটাই রাস্তা, সেটা হলো ক্রিপ্টো। ক্রিপ্টোতে আজও পর্যন্ত কেউ হ্যাক করে দেখাতে পারেনি, কারণ এই টেকনোলজিটা হচ্ছে ব্লকচেন টেকনোলজি। তা এই ব্লকচেন টেকনোলজিতে কি হয়, টাকা তোমার কাছেই থাকবে, আর সেই টাকাটা আমি যতক্ষণ না সরাচ্ছি কেউ নিতে পারবে না, কারণ ডিসেন্ট্রালাইজ প্রজেক্ট, আমার কাছে কত আছে কেউ জানতে পারছে না। সিকিউরিটি লেয়ার আজও পর্যন্ত বিটকয়েন টেকনোলজি যেটা নিয়ে এসেছে, যেটাকে বলা হয় ইভিএম টেকনোলজি, ইথার ভার্চুয়াল মেশিন টেকনোলজি, এই টেকনোলজিতে যে ব্লকচেনের যে সুরক্ষা ব্যবস্থাটা করা আছে, 3টে লেয়ার সিকিউরিটি দেওয়া রয়েছে, আজও পর্যন্ত কিন্তু কেউ টাকা হ্যাক করতে পারেনি। যদি না সে ভুলবশত তার পাসওয়ার্ড কাউকে যদি না সে বলে ফেলে তো। সুতরাং স্ক্যামার আজও পর্যন্ত ক্রিপ্টো থেকে টাকা সরিয়ে নিয়ে চলে গেছে, এরকম কিন্তু নজির আপাতত নেই। এটা মানে থার্ড পয়েন্ট করছে। 4 নম্বর পয়েন্ট বলি, টাকা আজ থেকে 20 বছর আগে, 15-20 বছর আগে আমরা যখন কোনো টাকা ট্রান্সফারের কথা যেতাম অন্য দেশে, যে আমাদের কেউ ছেলেপুলেরা পড়াশোনা করছে শিক্ষার জন্য, সেখানে টাকা পাঠাতে হবে, বা কোনো ব্যবসার প্রয়োজনে কোনো যদি টাকা পাঠাতে হয়, তাহলে আমরা এক দেশ থেকে আরেক দেশে যখন ফরেন মানি পাঠাতে যাই, মানি চেঞ্জিং এর একটা প্রবলেম থাকে, ব্যাংকে যেতে হয়, ডলার এক্সচেঞ্জের একটা প্রবলেম থাকে। তখন আমাদের কি করতে হয়, একটা কাজ দেখা গেল 6 ঘন্টা বা একদিনও লেগে গেল, যে আজকে ব্যাংকে গিয়ে কথা বলে আসলাম, সবকিছু রেডি হলো, টাকাটা কি হয়তো পৌঁছাতে একদিন সময় লাগলো। সেক্ষেত্রে কি হলো, এখানে একটা বড় প্লাস পয়েন্ট, যখন ট্রান্সফারের ক্ষেত্রে সুবিধা হবে, ক্রিপ্টোর ক্ষেত্রে কি হয়, যে দেশেই থাকুক না কেন, আমি এখানে বসে দুবাইয়ের লেনদেন করতে পারি, আমি এখানে বসে আমেরিকার লেনদেন করতে পারি, আমি এখানে বসে পাকিস্তান লেনদেন করতে পারি, যে কোনো দেশ, জাপান করতে পারি। কি করতে হবে না, সেই দেশের সে তার কারেন্সি দিয়ে সে বিটকয়েন কিনুক, ইথেরিয়াম কিনুক, যা পারে কিনুক, কিনে নিয়ে আমার যদি অ্যাড্রেসটা থেকে পাঠাতে পারি, তাহলে ফ্র্যাকশন অফ সেকেন্ডে সে ওখান থেকে অ্যাসেট কিনলো, তার মানিতে কিনে নিয়ে আমার ওয়ালেটে সে পাঠিয়ে দিল ফ্র্যাকশন অফ সেকেন্ডে, আমি ফ্র্যাকশন অফ সেকেন্ডে আর আমি ওটা নিয়ে আমার এতে ব্যাংকে আমি ট্রান্সফার করে নিলাম। তাহলে খুব সহজ উপায়ে আমি টাকাটাকে ট্রান্সফার করে নিতে পারি। এটা গেল একটা 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট যদি আমি বলি, গভর্নমেন্ট লেভেলে আগামী দিনে গভর্নমেন্ট যে এটা চাইছে, যে ফিয়েট কারেন্সি থাকবে না, ফিয়েট কারেন্সি থেকে নর্মাল কারেন্সিতে কনভার্ট হবে। তা ফিয়েট কারেন্সি ছাপানো থেকে আর পাবলিকের হাতে পৌঁছানো, এই যে এত বড় একটা কর্মকাণ্ড, বাইরে থেকে কারেন্সি যেটা ছাপানো হয় তার টাকা মানে কাগজটাকে বাইরে থেকে কিনে আনতে হয় গভর্নমেন্টে। সেকেন্ড হলো, সেই কারেন্সি ছাপানো পর্যন্ত প্রচুর স্টাফ আছে, মানে মিন্টে যখন এটা প্রিন্ট করা হয় তার একটা খরচ রয়েছে। ওই কারেন্সিটা এরপরে সুরক্ষার জন্য গাড়ি, সেটা নিয়ে এটিএম মেশিনে দেওয়া, তারপরে ব্যাংকে প্রোভাইড করা, ব্যাংকের এত স্টাফ, এই যে তাদেরকে প্রত্যেক মাসে মাইনে, এই টোটাল কর্মকাণ্ডতে গভর্নমেন্ট প্রত্যেক বছরে এটার জন্য আলাদা একটা বাজেট করতে হয়, হিউজ টাকা বেরিয়ে যায় এখান থেকে। তা সেটা গভর্নমেন্ট চাইবে না, যে খুব সহজভাবে যদি একবার আমরা এই জায়গাটা থেকে কনভার্ট করে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের ক্ষেত্রে এটা মঙ্গল, যে কিনা আমরা ফিয়েট কারেন্সি আস্তে আস্তে তুলে দেবো এবং ডিজিটালি মাধ্যমে আমরা ক্রিপ্টো কারেন্সিতে করবো। আমাদের বারবার প্রত্যেক বছরে আমাদের এই বাজেটটা করতে হবে না, সে 100 কোটি টাকা বাজেট হোক বা 500 কোটি টাকা বাজেট হোক, টাকা ছাপানোর জন্য তো একটা বাজেট ইস্যু হয়, এবং এটা লাগাতার বছরের পর বছর এটা চলতে থাকে। তা তার হাত থেকে বাঁচার একটাই রাস্তা হলো ক্রিপ্টো কারেন্সি। এটা একটা পয়েন্ট। হ্যাঁ, তাহলে কটা পয়েন্ট বললাম? 5টা পয়েন্ট বলা হয়ে গেল, 5টা বা 4টে পয়েন্ট বলা হয়ে গেল। এরপরে 5 নম্বর পয়েন্ট আমি যদি বলি, সেটা হলো ক্রিপ্টো। খুব ভালো পয়েন্ট যেটা বলেছো জয়দেব, ক্রিপ্টোতে আর একটা সুযোগ রয়েছে, ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতে বিশেষ করে ইয়ং জেনারেশন আসছে, তার পেছনে আরো একটা বড় ব্যাখ্যা হলো যে এখান থেকে আর্নিং এর একটা ভালো রাস্তা রয়েছে। কিরকম রাস্তা রয়েছে না,
আর্নিং এর যদি ইয়েতে দেখা হয়, ইনকামের দিকে যদি দেখি আমরা, সেটা হলো শেয়ার মার্কেট থেকেও ইনকাম করা যায়, ফরেক্স মার্কেট থেকেও ইনকাম করা যায়, আবার ক্রিপ্টো মার্কেট থেকেও ইনকাম করা যায়। কিন্তু যে মুহূর্তে শেয়ার মার্কেটে যাবে সেই মুহূর্তে তার একটা লিমিটেড টাইম থাকে, নির্দিষ্ট একটা টাইম, 6 ঘন্টা। সকাল 9টায় হয়তো মার্কেট খুললো, সকাল 9টায় মার্কেট খুললো, আর 2টো 2:30 বা 3টে পর্যন্ত মার্কেট হয়ে গেল, মানে গল্প শেষ, 6 ঘন্টা। হঠাৎ কোনো ভালো একটা নিউজ এসেছে, আর সেই দিনে দেখা গেল তোমার হয়তো টাকাটা ভালো লসে রান করছে। এবারে চেষ্টা করলেও আর উপায় থাকবে না, আমি ওই টাকাটা এইবারে আমি নতুন করে আরেকবার ট্রেড করি, দেখা গেল তখন বিকেল হয়তো 3টে বেজে গেছে, মার্কেট বন্ধ হয়ে গেছে। তার মানে এই যে নেগেটিভ দিকটা রয়েছে, ওই নেগেটিভ দিক থেকে কিন্তু আর বেরোনোর কোনো রাস্তা নেই। মানে ক্রিপ্টোতে কিন্তু সেই জায়গাটা থেকে বড় প্লাস পয়েন্ট, ক্রিপ্টো 24 আওয়ার কিন্তু মার্কেট ওপেন। আশা করি পয়েন্টটা বুঝতে পেরেছো যাদের। এই পয়েন্টটাতে কি হলো, তার মানে শেয়ার মার্কেট বলো, ফরেক্স মার্কেট বলো, যে মার্কেটই যাক না কেন, ক্রিপ্টো মার্কেটে কিন্তু মার্কেটটা 24 আওয়ার ওপেন, এটা বড় প্লাস পয়েন্ট। সেকেন্ড হলো শেয়ার মার্কেটে যে সাধারণ মানুষ আস্তে আস্তে ওই শেয়ার থেকেও বা শেয়ার মার্কেট থেকে বলো বা ফরেক্স থেকে বলো আস্তে আস্তে এইদিকে অভিমুখ হওয়ার আরো একটা কারণ হলো, শেয়ার মার্কেটে টাকা অল্প টাকাতে শুরু করা যায় না, ওখানে বেশি টাকা লাগে। সেটা 20,000, 50,000, 1 লাখ, 2 লাখ, এরকম ভলিউম অনেক বড়। আর ফরেক্স মার্কেটেও তাই। কিন্তু ক্রিপ্টো মার্কেটে আমি খুব ছোট অ্যামাউন্ট নিয়ে ক্রিপ্টোতে অংশগ্রহণ করতে পারি, যার মানে হলো আমি একটা ইনকামের রাস্তা করতে পারি। কিরকম সেটা আমি একটা উদাহরণ দিয়ে যদি বলি, মনে করো টাটা বলুন, রিলায়েন্স বলুন, এমআরএফ বলুন, এদের শেয়ারের ভ্যালু, মনে করো কোন একটা শেয়ারের ভ্যালু 1 লাখ টাকা। তাহলে তোমাকে যদি শেয়ার মার্কেটে এসে যদি এই কাজটা করতে হয়, তাহলে রিলায়েন্সের যে শেয়ারটা ভালো দাম আছে সেই শেয়ারটা নিতে হলে যদি তার শেয়ারের ভ্যালু যদি 4,500 টাকা, তখন আমার 4,500 টাকাই দিতে হবে, দিয়ে একটা শেয়ার কিনতে হবে। এমআরএফ এর যদি কোনো একটা শেয়ারের ভ্যালু দাম হয় 1 লাখ টাকা, তার মানে আমি মিনিমাম 1 লাখ টাকা ওই শেয়ারটা কিনে তবে আমি ওখানে অংশগ্রহণ করতে পারছি, বা 2 পয়সা প্রফিটে আশা করার জন্য। কিন্তু সেটা সাইড বাই সাইড আমি যদি ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতে আসি, আমি 500 টাকাতেও আসতে পারি, ফ্রিতেও ক্রিপ্টো দুনিয়ায় আমি ঢুকতে পারি, কারণ সেই টপিকটা আমি পড়ে যাচ্ছি, ও পয়েন্টটা পড়ে যাচ্ছি। তার মানে আমি ক্রিপ্টোতে খুব অল্প টাকাতে ইনভেস্টমেন্ট করেও আমি কিন্তু আসতে পারি, যেটা কিনা সেটা 500 হতে পারে, 1000 টাকায়ও হতে পারে। সেই জন্য এটা একটা খুব বড় একটা দিক। এটা আমি বললাম কত, 4 নম্বর না 5 নম্বর পয়েন্ট বললাম। পরে একটা পয়েন্ট আমি বলি, 6 নম্বর পয়েন্ট যদি বলি, জিরো ইনভেস্টমেন্ট। তোমার প্রশ্নটা এমন একটা প্রশ্ন, অগাধ সমুদ্র, যে উত্তর দিয়ে দিয়ে ক্রিপ্টোতে কেন মানুষ আসবে। তা যাক, 6 নম্বর পয়েন্টে যদি বলি, কোনো বিজনেস নেই টাকা ছাড়া বিজনেস করা যায়, একমাত্র ক্রিপ্টো দুনিয়াতে জিরো ইনভেস্টমেন্টে বিজনেস করা যায় বা শুরুয়াত করা যেতে পারে, আসতে পারে। সেটা কি করে? আশা করি তোমরা এই ব্যাপারটা পুরো হয়তো জানো না, তবু আমি ক্লিয়ার করে দিচ্ছি। জিরো ইনভেস্টমেন্টে একমাত্র ক্রিপ্টোতেই হয়। ক্রিপ্টোতে জিরো ইনভেস্টমেন্ট করে কি করে আসা যায় না, যখন কোনো কারেন্সি লঞ্চ করে, বিশেষ করে সেটা যদি কয়েন হয় খুবই ভালো, সেটা টোকেনও হতে পারে। যে কোনো কারেন্সি যখন লঞ্চ করে তারা একটা নতুন কিছু একটা অফার দেয়, তা সেই অফারটাকে যারা খেয়াল করতে পারে, যারা যদি লক্ষ্য রাখে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে, বিভিন্ন চ্যানেলের মাধ্যম দিয়ে, বিভিন্ন সাইট থাকে, সেই সাইডে যেগুলো এগুলো বিজ্ঞাপন আছে, তা সেখানে যদি কেউ যদি খুব মাইনুরলি লক্ষ্য করে, তাহলে কিন্তু জিরো ইনভেস্টমেন্টেও সেখানে আসতে পারে। যেমন কোনো ক্রিপ্টো যখন লঞ্চ করছে, তারা কিন্তু এয়ারড্রপ দেয়, তাহলে এয়ারড্রপ যখন সে পাচ্ছে, সে কিন্তু আলটিমেট কিন্তু ফ্রিতে পাচ্ছে। মানে কি হলো, যেমন কোনো দোকান যদি মার্কেটে কোনো দোকান যদি উদ্বোধন হয়, বলছে আমার দোকানে আজকে যারা কেনাকাটা করবে আমি আমার পক্ষ থেকে তাকে একটা ফ্রি মিষ্টির প্যাকেট দিল, যেমন মার্কেটে এগুলো হামেশাই হয়ে থাকে। ঠিক সেরকম বলছে, আমার ক্রিপ্টো বলো, আমার টোকেন বলুন, আমার কয়েন বলুন, যে কিনবে, প্রথম যারা আসছে, প্রথম 1 লাখ কমিউনিটি বা প্রথম 10,000 কমিউনিটি যারাই আসবে, আমি তাদেরকে এয়ারড্রপ দেবো আমাদের কোম্পানির পক্ষ থেকে। এয়ারড্রপ কথার মানে হলো ফ্রিতে আমি অংশগ্রহণ করলাম। সেই ফ্রিটা কিন্তু খুবই যথেষ্ট ছোটখাটো অ্যামাউন্ট নয়। এয়ারড্রপ নিয়েও 1,000, 2,000, 3,000, 5,000 টাকা পর্যন্ত, 10,000 টাকা পর্যন্ত এয়ারড্রপে ইনকাম করা যেতে পারে। সে যদি আলাদা মোবাইল ব্যবহার করে, মানে আমি একটা মোবাইল থেকে একটা এয়ারড্রপ নিলাম, অন্য একটা মোবাইল থেকে আরেকটা এয়ারড্রপ নিলাম, তার মানে এয়ারড্রপ হয়তো দিচ্ছে 1,000 টাকা একটা কোম্পানি, তার বাড়িতে এই 4টে মোবাইল থেকে, সেই 4টে মোবাইল থেকে 4টে আলাদা মেল ব্যবহার করলো, আলাদা মোবাইল ব্যবহার করলো, 4,000 টাকা ইনকাম করে নিল। তাহলে এয়ারড্রপে তার মানে জিরো ইনভেস্টমেন্টে কিন্তু কম ক্রিপ্টো দুনিয়ায় আসা যায়, এটা একটা বড় প্লাস পয়েন্ট।
আর একটা যদি বড় টাকায় যদি হয়, ইয়ার ড্রপ আর এক ভাবে হতে পারে। সেটা হলো ইয়ার ড্রপ, যেমন কি বলি, যখন কোনো ফাইনাল নেট আসে, ফাইনাল নেট সেটা টোকেনে বলুন কয়েনে বলুন, যখন ফাইনাল নেট মার্কেটে আসবার আগে টেস্ট নেট মার্কেটে সেই কোম্পানি ছাড়ে, তা সেই টেস্ট নেটকে কেউ যদি ফলো করে সেখানেও কিন্তু এয়ারড্রপ দেয়। তা সেই এয়ারড্রপটা কিন্তু কিন্তু ছোটখাটো অ্যামাউন্ট নয়, সেই এয়ারড্রপটা যথেষ্ট বড় অ্যামাউন্ট। এইবারে কিন্তু আমি আসছি মোটামুটি 10,000-এর উপরে, সেটা 50,000 টাকা হতে পারে, 1 লাখ টাকাও হতে পারে, 2 লাখ টাকাও হতে পারে, 3 লাখ টাকাও হতে পারে। কেন? সেখানে অ্যামাউন্টটা কিন্তু যথেষ্ট বড় জায়গা পৌঁছে যায়। তা সেই জন্য যদি কেউ ক্রিপ্টো দুনিয়ায় আসে আর তার ব্রেনটা যদি ঠিকভাবে সে চালনা করে আর যদি একটু বুদ্ধিদীপ্ত ভাবে চলে, আমি তো মনে করি এখানে জিরো ইনভেস্টমেন্ট করে যে কোনো সাধারণ, বিশেষ করে যারা আপকামিং নতুন আসছে, তারা তো পয়সা ইনভেস্ট না করাই ভালো। প্রথমে জিরো ইনভেস্টমেন্ট করে কি করে আমার পোর্টফোলিও বাড়ানো যায় এটাকে লক্ষ্য রাখা উচিত। তাহলে কি হলো, তার তাড়াতাড়ি টাকাটা আস্তে 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 সে জেনারেট করবে এয়ারড্রপের মাধ্যম দিয়ে। সেটা টেস্ট নেটে হলে তো লাখো টাকা ইনকাম করা যায়, আর নর্মাল এয়ারড্রপের ক্ষেত্রে 5,000 10,000 টাকা ইনকাম করা যায়। এটা একটা খুব বড় ভালো একটা প্লাস পয়েন্ট বললাম। 7 নম্বর আর একটা পয়েন্ট আমি যদি বলি, জয়দেবের প্রশ্ন অনুযায়ী ক্রিপ্টোতে কেন আসছে, 7 নম্বর পয়েন্ট হলো ক্রিপ্টো থেকে খুব তাড়াতাড়ি মানুষ নর্মাল লাইফ থেকে বড় লাইফ লিড করতে পারে, মানে ইনকামের এটা খুব বড় হয়। যেমন যে কোনো ব্যবসাতে যদি আমি ব্যবসা করে খুব রিচ ধনী ব্যক্তি হতে চায়, তাকে কিন্তু অ্যাটলিস্ট 2-5 বছর 10 বছর তাকে ব্যবসা মার্কেটে টিকে থাকতে হবে। কিন্তু আমার কাছে এরকম নজির রয়েছে, আমি নিজে 10 বছর এই দুনিয়াতে রয়েছি, ক্রিপ্টো দুনিয়াতে রয়েছি বা ক্রিপ্টো জগতে রয়েছি। আমার প্রচুর বন্ধু বান্ধবও দেখেছি ক্রিপ্টোতে যদি ঠিকভাবে ঠিকঠাক শিখে নিয়ে যদি ব্যাটে বলে ঠিকঠাক করতে পারে, 1 বছরেও কোটি টাকার বেশি ইনকাম করা যায়। এরকম নজির রয়েছে। তার নজির আমি যে এই দুটো একটা বলি, সেটা আরো সবাই ভালো বুঝতে পারবে। তার মানে কি হলো, যে ক্রিপ্টো থেকে অ্যাটলিস্ট নিজের পোর্টফোলিও, যে পোর্টফোলিওটা মানুষের একটা সারা জীবনের স্বপ্ন থাকে আমি কোটিপতি হব, ক্রিপ্টো থেকে কিন্তু যেটা বাস্তবে খুব তাড়াতাড়ি সম্ভব। 1-2 বছরের মধ্যে 2-5 কোটি টাকা করাটা কোনো ব্যাপারই নয়। তার যদি দুটো একটা উদাহরণ দিই, আরো বুঝতে পেরে যাবে। এই যে প্রতিষ্ঠানে মোটামুটি তোমরা সব জড়িত রয়েছে, কম বেশি জানো, দেখতে পাচ্ছ, যখন আমাদের BTCN প্রথম এয়ারড্রপ দেয়, দেখো সেই এয়ারড্রপ ছেড়েছিল যে 15,000 টাকায় যদি কারেন্সি কেনে 15% এয়ারড্রপ পাবে, বলেছিল, হ্যাঁ কি না? দ্বিতীয় আরেকটা অফার ছেড়েছিল 25,000 টাকার যদি কেউ কারেন্সি কেনে 50% এয়ারড্রপ পাবে। ঠিক আছে, তাহলে আমি কিন্তু ওই এয়ারড্রপটা কিন্তু নিয়েছিলাম। তোমাদের মনে আছে কি জানি না, ওটা কিন্তু জুন মাসে এয়ারড্রপ দিয়েছিল। সেই জুন মাসে এয়ারড্রপ কিন্তু আমি নিয়েছিলাম। কত টাকা নিয়েছিলাম? 30 লাখ টাকার বিজনেস দিয়েছিলাম। তাহলে 30 লাখ টাকার বিজনেসে কত পার্সেন্ট এয়ারড্রপ হলো? 25,000 টাকার উপর থেকে হলেই তো বলেছে 50% এয়ারড্রপ। তার 30 লাখ ইনভেস্টমেন্টে 50% হলে 15 লাখ টাকা এয়ারড্রপটা শুধু আমার নেওয়া হয়ে গেছে। তাহলে এই জায়গা থেকে বুঝতে হবে পয়সায় পয়সা বাড়ে, শুধু বুদ্ধিদীপ্ত জায়গাতে অ্যাপ্লাই করতে হবে। তারপরে লক্ষ্য রাখতে হবে যে ক্রিপ্টো থেকে আরো কি সহজভাবে আরো কিছু বড়ভাবে ইনকাম করা যায়। সেটা হলো ক্রিপ্টোতে আমাদের এই BTCN কারেন্সিটা যখন হয়েছিল, RBI এর কাছে যেদিনকে লিকুইডেশন হয়, কারেন্সিটা রেট কমে গেছিল। তা মানুষ কিন্তু একটা প্যানিক তৈরি হলো, এই বাবা এইবারে বুঝি কয়েনটা এত দাম কমে গেল। 20 টাকা রেট ছিল আমার যতদূর ধারণা, 20 টাকা থেকে সেদিনে কয়েনের রেট এসেছিল 2 টাকা। সবার মধ্যে একটা প্যানিক তৈরি হয়েছিল, ভয় পেয়েছিল। কিন্তু লক্ষ্য রাখতে হবে, যারা বুদ্ধিমান মানুষ হবে তারা চিন্তা করবে যে না, এটা তো কয়েন, নট এটা টোকেন। তা সুতরাং ঘুরে দাঁড়াবে, কারণ লিকুইডেশন যেহেতু হয়েছে RBI এর কাছে, কয়েনের দাম কমতেই পারে। কিন্তু সেই দিনে সবাই একটা প্যানিক তৈরি করছে। আমি ওই দিনে কিন্তু আমার কাছে পয়সা ছিল না, আমি কিন্তু ক্রেডিট কার্ডে ওই দিনে 48,000 টাকা ইনভেস্টমেন্ট করেছিলাম। কয়েন 20 টাকা থেকে 2 টাকা এসেছিল, 48,000 টাকায় তোমরা হিসেব করে দেখো, 48,000 টাকায় 2 টাকা করে যদি কারেন্সি হয়, কত কারেন্সি হয়? তাহলে আমি সেদিনে কত টাকার ব্যবসা করেছিলাম। আজকের ডেটে কয়েনের ভ্যালু আছে 100 টাকা, 102 টাকা, 105 টাকায় চলছে। কত টাকা প্রফিট আছে? এই লাস্ট জুন মাসের খবর বলছি, আজকের ডেটে ক্যালকুলেশন করো কত টাকার আমার পোর্টফোলিও তৈরি হয়েছে। আমি আর নতুন করে কিছু বলবো না। ওই দিনে 30 লাখের ইনভেস্টমেন্ট, আর আজকে ওই সেই ডেটে যেদিনকে প্যানিক তৈরি হয়েছে সেদিন আরো 48,000 টাকা দিয়েছিলাম। তাই এইভাবে খবর রাখতে হবে মার্কেটে। এটা হলো তোমার ক্রিপ্টো মানুষ কেন আসবে, এটা হলো 7 নম্বর পয়েন্ট। 8 নম্বর একটা আমি যদি অন্য জায়গা থেকে আসি, ক্রিপ্টোতে মানুষ খুব তাড়াতাড়ি ইউটিলাইজ যাতে করতে পারে, যে মানুষকে খুব সহজলভ্য ভাবে পণ্যর আকারে তুলে দেওয়া হচ্ছে। যেমন আমি যদি ক্রিপ্টো আমার কাছে থাকবে, আমার কাছে বিটকয়েন থাকবে যার ভ্যালু 90 লাখ টাকা, আজকের ডেটে 90 থেকে 95 লাখ টাকা বা 80 লাখ থেকে 90 লাখের মধ্যে ঘুরছে, আমার কাছে থাকবে, অথচ আমি সহজলভ্য ভাবে সেটা ইউটিলাইজ করতে পারবো না, তাহলে কিন্তু মানুষ
সেটাকে সহজভাবে নেবে না। কিন্তু যদি এটাকে সহজভাবে মানুষ ব্যবহার করতে পারে তাহলে কিন্তু সেটার গুরুত্ব অনেক প্রকাশ পায়। তার জন্য আজকের ডেটে ক্রিপ্টোকে যাতে তার দেশে যে দেশের মানুষ হোক না কেন সেই দেশে ক্রিপ্টো মানিটাকে নর্মাল সেই দেশের মুদ্রাতে কনভার্ট করে সহজলভ্য ভাবে কেনাকাটা বেচা কেনা বিজনেস বা যেখানে যাই কিছু করুক সেটা ইউটিলিটি সার্ভিসের মাধ্যমে ক্রিপ্টো কার্ড যে জন্য চলে এসেছে। তার মানে কি হলো, আমি খুব সহজলভ্য ভাবে আমি মানে সেই ক্রিপ্টো কার্ড যেটাকে বলে ক্রিপ্টো ভিসা কার্ড, সেই ক্রিপ্টো ভিসা কার্ডের মাধ্যমে আমরা খুব সহজলভ্য ভাবে আমাদের দেশের কারেন্সিতে আমি কনভার্ট করে নিলাম, আমার দেশের আমি কেনাকাটা করি, ক্রেডিট জাস্ট লাইক ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড এইভাবেও ব্যবহার করতে পারি। সেটা কিন্তু অলরেডি সেটা চলছে। তার মধ্যে যেমন আমি যদি ধরি অলরেডি মার্কেটে ফেমাস হয়ে গেছে, যেমন ধরুন কি বলি রিডট পে একটা কার্ড রয়েছে যেটা অলরেডি 2023 সাল থেকে চলছে। সেই কার্ডটা মার্কেটে খুব ভালো চলেছে, এদের সদর দপ্তর হংকং রয়েছে। তারা কিন্তু ওই কার্ডের মাধ্যমে যারা যারা এখন অলরেডি সেই কার্ড ইউজ করছে খুব সুন্দরলি ক্রেডিট কার্ডের মতো ব্যবহার করছে। তার মনে করো ব্যাংক অ্যাকাউন্টে মানে ওই ক্রেডিট কার্ডে যেটা কিনা বলছি যে আমরা ক্রিপ্টো কার্ড, তাতে রয়েছে হয়তো 50 লাখ টাকা বা 10 লাখ টাকা বা 20 লাখ টাকা, সে কিন্তু ব্যাংকে নেই টাকাটা, ওয়ালেটে আমাদের যেটা বলছি যে আমাদের যে ওয়ালেটে ক্রিপ্টোটা থাকে, আমাদের যে ওয়ালেটে ট্রাস্ট ওয়ালেট বলুন মেটাম্যাক্স বলুন সেখান থেকে কিন্তু সে টাকাটা ওই ক্রিপ্টো কার্ডের মাধ্যমে সে খরচ করবে। কত সহজলভ্য হয়ে গেছে দেখুন। বিটকয়েন যেটা 91 লাখ টাকা হওয়ার পরও কিন্তু আমি সহজভাবে আমার ইলেকট্রিক বিল গ্যাসের বিল আমি কিন্তু দিতে পারবো না, বা কোন একটা ফ্ল্যাট কিনতে যাচ্ছে আমার হঠাৎ হয়তো 20 লাখ টাকার দরকার পড়েছে, আমি কিন্তু হতে হবে না, ওটা বললে তার আগে কাস্টমার দেখো, তাকে সেল করতে হবে, ডলারে কনভার্ট করো, অনেক ঝামেলা। কিন্তু ক্রিপ্টো কার্ডটা যে মুহূর্তে আমার হাতে থাকছে আমি সেই মুহূর্তে ওটা এটিএম এ চলে যাব, এটিএম এ আমার যদি ওখানে লিমিট প্রচুর, এই ক্রিপ্টো কার্ডগুলোর লিমিট প্রচুর লিমিট ভ্যারাইটিস ক্রিপ্টো কার্ড বেরিয়েছে, যেমন লিকুইড পে বেরিয়েছে এই লাস্টে এই 2-4 দিন আগে লিকুইড পে মার্কেটে এলো, তার লিমিট তো বিশাল টাকা দিয়েছে, মানে একটা $100 দাম নিচ্ছে, তাতে প্রায় 10 লাখ টাকার লিমিট রয়েছে, একটাতে প্রায় নিচ্ছে লিমিট রয়েছে প্রায় কত 50 লাখের লিমিট রয়েছে। এটিএম মেশিন খালি হয়ে যাবে, একটা এটিএম মেশিনে জেনারেলি 21 থেকে 22 লাখ টাকা থাকে। সেকেন্ড কার্ডটাতে ভ্যালু দিচ্ছে 50 লাখ টাকা তুলে নিতে পারবে, থার্ড কার্ডটার ভ্যালু দিচ্ছে 1 কোটি টাকা, মানে $1 লাখ, $1 লাখ মানে 90 lakhs। আরে কটা এটিএম মেশিন খালি হয়ে যায় বলো, এই 2-4 দিন আগে লঞ্চ করলো লিকুইড পে। তারপরে আমরা যেখানে বসে রয়েছি আমাদের কার্ডটা তো লঞ্চ হতে চলেছে, ধরো এপ্রিল মাস যদি না হয় তো এবছরের শেষ দিকে আমাদের কার্ডটা আসতে চলেছে। তাহলে তিনটে কার্ড আমি এখনো ডিসপ্লে করে দেখাচ্ছি, সুবিধা হবে। তাহলে এই কার্ডগুলোর মাধ্যমে আমরা খুব সহজভাবে করতে পারি। এই কার্ডগুলোর কি আভিজাত্য কি, ইউনিক পয়েন্ট কি, আমি সেটা একটু বলি, বুঝতে সুবিধা হবে। যেমন রিডট পে কার্ডটাতে বড় আভিজাত্য হলো সারা ওয়ার্ল্ডের মানুষ যেহেতু এটা ব্যবহার করছে, ওই কার্ডটাতে যাতে স্ক্যাম না হয়, যারা ওটাকে কন্ট্রোল করছে তারা অলরেডি ওই কার্ডটার পিছনে $50 মিলিয়ন ইনভেস্ট করিয়ে রেখেছে। যদি কিছু ঘটে, স্ক্যাম ঘটে, পাবলিক মানি আছে সেখানে, মানে ওয়ালেটে টাকা রেখেছে, তার এগেনস্টে তো এটা ইউজ করছে, তার জন্য $50 মিলিয়ন অলরেডি ইন্স্যুরেন্স করে রেখেছে। সেকেন্ড যেটা লিকুইড পে যেটা বেরিয়েছে এবং ফ্রি অফার চলছে, যে যেরকম পারে যতবার ফ্রি নিয়ে, ওই কার্ডটা নিতে গেলে রিডট পে কার্ডটা নিতে গেলে $9,000 টাকা না, $100 মিনিমাম। এই লিকুইড পে যেটা বেরিয়েছে এটা এখন অফার চলছে, টেস্টিমোনিয়াল যেটা পাইলট কার্ড বলছে, এটা মোটামুটি 1 মাসের অফার চলছে। দেখতে পারে যে কেউ গুগল প্লে স্টোরে গিয়ে আপনারা দেখতে পারেন, ওটা সেটাতেও ডাউনলোড করে দেখতে পারেন, অফার চলছে যেহেতু 1 মাসের জন্য। তারপরে ওটা মানে পয়সা দিয়ে তারপর নিতে হবে, 1 মাসে ফ্রি, ওটা ডেমো হিসাবে দিয়েছে, দেখুন আপনারা যে হচ্ছে কিনা। এটা পাইলট কার্ড করেছে, এটা কিন্তু খুব সুন্দরভাবে চলছে। ওটা ওই কার্ডটার নাম হচ্ছে লিকুইড পে। ওই কার্ডটা তো আমার খুবই পছন্দ হয়েছে, এই কার্ডটাই আমি বেসিক্যালি ইউজ করবো, টার্গেট আছে। কেন? পোর্টফোলিও যার যত বড়, কারণ ওখানে 3টে ক্যাটাগরি আছে, আর ওই কার্ডটা ছিল অনলি মতো একটা, রিডট পে কার্ড কিন্তু একটাই ছিল, এটা কিন্তু 3টে ক্যাটাগরি আছে। এটা রয়েছে লিমিট হচ্ছে কি এটিএম থেকে 10 লাখ এট এ টাইম তুলতে পারবে, আর একটাতে রয়েছে $1,000 মানে যেটা 1 কোটি টাকা এট এ টাইম, 3টে ভাগে রয়েছে। যে যেরকম নিতে পারে, আমার বেশি এটা নেওয়ার টার্গেট আছে, এট এ টাইম 1 কোটি টাকা। কেন লাগে? এটা হাসার কিছু নেই, মানে মনে করো আমি একটা ফ্ল্যাট কিনতে যাচ্ছি, ফ্ল্যাটটার ভ্যালু কত আজকাল, যদি একটা রেভিজলি ভালো একটা ফ্ল্যাট, যদি সুন্দর 4 BHK একটা সুন্দর যদি ফ্ল্যাট নিতে যায় কলকাতার বুকে, সে ফ্ল্যাটটা নিতে গেলে 1 কোটি টাকার উপরে ভ্যালু আছে।
তাই হাসার কিছু নেই। ক্রিপ্টো দুনিয়ায় কাজ করছে মানে দুনিয়াকে আগে হাতের মুঠোয় নিয়ে আসবে। আমি ভালো ফ্ল্যাটে থাকবো, যার ভ্যালু থাকবে 1 কোটি টাকা, কি 10-20-3 লাখ টাকার ফ্ল্যাটে থাকবে, তো সাধারণ মানুষ এতদিন থেকেছে, তাহলে আর ক্রিপ্টো ইনকাম করে লাভটা কি হলো? 1 কোটি টাকার ফ্ল্যাট আমি রেজিস্ট্রি করতে যাবো যেদিনকে, বা 1 কোটি 10 লাখ বা 1 কোটি 20 লাখ, তাহলে আমার 1 কোটি টাকার পেমেন্ট, যে ব্যক্তি 1 কোটি টাকার ফ্ল্যাট বিক্রি করছে মানে তারও সেই লেভেলের এনভায়রনমেন্ট, তার কাছে ওই জাতীয় ক্রিপ্টোতে লেনদেন হলো। আমি কি করলাম, কার্ডের মাধ্যমে তাকে তার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিলাম। জাস্ট লাইক, এটা তো বললাম তো, এই কার্ডটা জাস্ট লাইক ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মতো। তাহলে কত সহজ ভাবে ক্রিপ্টো কারেন্সিকে সহজ ভাবে আমি কনভার্ট করতে পারছি, এটা তো একটা বড় প্লাস পয়েন্ট। তার মানে আমার 1 কোটি টাকা পেমেন্ট যদি দিতে হয়, তাহলে 1 কোটি টাকার পেমেন্টটা কিন্তু ওতে দিতে পারবো। এবার যার ওই দামি কার্ডটা থাকবে না, সে মিডিল কার্ডটা নি, মিডিল কার্ডে ওটা ভ্যালু আছে তোমার 10 লাখ টাকা উজ্জ্বল আছে, একটা 10 লাখের রয়েছে, একটা 50 লাখের রয়েছে, একটা 1 কোটি, 3টে ক্যাটাগরি আছে। যে যেটা পারি সবচেয়ে মিনিমামটা 10 লাখ টাকা চলে যায়, সেটা ভ্যালু কত, 9,000 টাকা দিয়ে কার্ডটা কিনতে পাওয়া যাচ্ছে, $100, এমন কিছু না। তাহলে ওটা লিকুইড পে। আর এটা হলো দেখো দুটো আলাদা, আমি দুটো কার্ডের দুটো কোম্পানির আলাদা বললাম। 3 নম্বর যেটা গেল আমাদের বিসি এক্সচেঞ্জ। বিসি এক্সচেঞ্জ যে কার্ডটা দিচ্ছে, এই কার্ডটা কিন্তু এখনো পর্যন্ত হয়তো আসেনি, আসতে চলেছে। এই কার্ডটাও কিন্তু খুব ভালো, হয়তো কার্ডটার এখন নাম দেয়নি, কার্ডটা হয়তো আগামী দিনে বলবে হয়তো মানি পে, বা যাও একটা নাম হয়তো দেবে, মানি পে বা যে কোনো কিছু কার্ডটার নাম রাখতে পারে। সেই কার্ডটাতে বড় একটা খাসিয়ত যেমন বলেই দিয়েছে অলরেডি, যে আগামী দিনে যার যা ভালো লিমিট থাকবে, ভালো পোর্টফোলিও থাকবে, ক্রেডিটও পর্যন্ত দেবে। দেখো প্রত্যেকটা কার্ডের কিন্তু ইউনিক চিন্তা ভাবনা। ওই দুটোর নাম বললাম, একটা রিডার পে তার আলাদা চিন্তা ভাবনা, লিকুইড পে তার একটা চিন্তা ভাবনা, আমাদের বিসি এক্সচেঞ্জের যে কার্ডটা আছে সেই কার্ডটা কিন্তু অন্য চিন্তা ভাবনা, উইথ ক্রেডিটও দেবে। মানে বিসি এক্সচেঞ্জের যার ভিটিজেন কারেন্সিতে যদি কারোর কেনা থাকে, কথাই বলছি 1 লাখ টাকা, তার মিনিমাম ক্রেডিট যেই 10 লাখ টাকা দেয় ওই কার্ডটার মাধ্যমে ইউজ করতে হবে। এটা তো একটা ইউনিক চিন্তা ভাবনা। তার মানে এটাকেই বলে ইউএসপি। প্রত্যেকটার কার্ডের আলাদা আলাদা চিন্তা ভাবনা, আলাদা আলাদা তা সেই জায়গা থেকে মোটামুটি ক্রিপ্টোর এটা বড় একটা প্লাস পয়েন্ট। আর কি 10 নম্বর পয়েন্ট হলো, ক্রিপ্টোতে আরো একটা বড় বড় প্লাস পয়েন্ট রয়েছে, যে পৃথিবীতে যে জিনিস লিমিটেড হয়, পৃথিবীতে যে জিনিস লিমিটেড হয় তার দাম চিরকাল ঊর্ধ্বমুখী হয়। উদাহরণ, জমি। জমি নিশ্চয় আর বাড়বে না, দেখো জমির দাম চিরকালই ঊর্ধ্বমুখী। আজকে যে জমিটার দাম এবছর দেখছো 1 লাখ টাকা কাটা, জায়গা হলো 5 বছর পরে সেটা 5 লাখ হচ্ছে। কেন? লোক সংখ্যা বাড়ছে, জমি তো আর বাড়ছে না। পৃথিবীতে আয়তন তো সমান আছে না, তা জমিটাও সমান, ও আর বাড়বে না নতুন করে। ঠিক যে জিনিস লিমিটেড হয়, যেমন কয়লা, যেমন সোনা, যেমন পেট্রোল বা তেল, যাই বলো খনিজ সম্পদ, সবই কিন্তু লিমিটেড। লিমিটেড জিনিস দাম, দেখো আজ থেকে 20 বছর আগে সোনার দাম ছিল 3,000 টাকা ভরি, আজকে সেই সোনা কিনতে যাও না, কত 75, 70, 80,000 টাকা ভরি হয়ে গেছে। তাহলে দেখো কেন কি, যে জিনিস লিমিটেড আছে সেই জিনিসের দাম বেশি। সুতরাং ক্রিপ্টো কয়েন যদি লিমিটেড, কয়েনের সাপ্লাইটা লিমিটেড হয়, সুতরাং এটা বারবার আসে না টোকেনের মতো। তা সুতরাং যে জিনিসের সাপ্লাই নির্দিষ্ট হয় সেই জিনিসের দাম ঊর্ধ্বমুখী হবে। তা সেই জায়গা থেকে ক্রিপ্টোরও তাই লিমিটেড সাপ্লাই, যেহেতু ক্রিপ্টোর দাম কিন্তু ঊর্ধ্বমুখী হবে। তা সুতরাং 10 নম্বর পয়েন্টটা আমার চোখে কিন্তু বেটার, যে এর দাম যদি কেউ ঠিকঠাক ভাবে বিচক্ষণতার সহিত টোকেনে না ইনভেস্ট করে কয়েন ঠিক মতো যদি ইনভেস্ট করে, তাহলে কিন্তু সেও কিন্তু প্রফিটের মুখ দেখবে। এটা ছিল 10 নম্বর পয়েন্ট, যার জন্য আজকের দিনে ইয়ং জেনারেশন এতগুলো, এই যে 10টা পয়েন্ট বললাম জয়দেব বাবুর কথা অনুযায়ী, এই 10টা পয়েন্ট কিন্তু মানুষের চোখে বেটার লেগেছে বলে কিন্তু তারা কিন্তু ক্রিপ্টো দুনিয়ায় প্রবেশ করছে। এরপরে বলতে পারো যে অন্য কি যদি কোনো প্রশ্ন থাকে। তাহলে আজকে মোটামুটি তোমাদের যা প্রশ্ন ছিল, ক্রিপ্টোতে কেন আগমন, ওয়ার্ল্ড নিউজ, ক্রিপ্টোতে কেন মানুষ এত ভালোবাসছে, আশা করি প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার তো আমি বলেই দিলাম। যদি এর পরে আরো অনেক কিছু জানার থাকে, তোমরা ভিডিওতে যাবে, সাবস্ক্রাইব, আমাদের ডেসক্রিপশন বক্সে গিয়ে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আরো যদি কোনো প্রশ্ন জানার থাকে সে প্রশ্নগুলো ওখানে থেকে লিখবে, তাহলে আমি পরের প্রশ্ন আবার তোমাদের কাছে উত্তর দেওয়ার জন্য নেক্সট আমি আরেকটা ভিডিও দরকার ছাড়বো, তাতে তোমাদের সুবিধা হবে। আর আশা করি আপনারা প্রত্যেকে আমার সাথে জুড়ে থাকেন, ক্রিপ্টো দুনিয়ায় পুরো এরকম ইউনিক ইউনিক খবর বলুন বা নতুন নতুন কন্টেন্ট নিয়ে যে ভিডিও, সেগুলো সব জানতেও পারবেন, এবং সাথে সাথে নিজেদের পোর্টফোলিও আগামী দিনে বাড়বে। এই বলে আমি আজকে তাহলে প্রোগ্রামটা শেষ করছি। আশা করি সবাই ভালো থাকবে। আবার শেষবারের মতো বলছি, মোর আর্নিং চ্যানেলে সবাইকে স্বাগত। সবাই নেক্সট দিনে ক্রিপ্টোর সাথে জুড়ে থাকো।